আসসালামু আলাইকুম। আন্তর্জাতিক সর্বশেষ আপডেট সংবাদে আপনাকে স্বাগতম। শুরুতেই জানিয়ে দেব সংবাদ শিরোনাম। শুরুতে জানিয়ে দেব এবার গাজার পুলিশ প্রধানকে হত্যা করল ইসরায়েল। জানিয়ে দেব ইউক্রেনের রাজধানী কিয়েভে ভয়াবহ ড্রোন হামলা চালিয়েছে রাশিয়া, নিহত 2। অন্যদিকে রয়েছে যুক্তরাষ্ট্রে এবার পাঠানো হচ্ছে দক্ষিণ কোরিয়ার বিধ্বস্ত উড়োজাহাজটি। অন্যদিকে রয়েছে 2024 সালে 37,000 রুশ ড্রোন ধ্বংস করেছে ইউক্রেনীয় নৌবাহিনী, বিপর্যস্ত হচ্ছে সেনা সদস্য। সর্বশেষ জানিয়ে দেব আল জাজিরা টিভির সম্প্রচার বন্ধ করে দিল ফিলিস্তিনি কর্তৃপক্ষ। এতক্ষণ শুনছিলেন সংবাদ শিরোনাম, এবারে বিস্তারিত। এবার গাজার পুলিশ প্রধানকে হত্যা করল ইসরায়েল। ফিলিস্তিনের অবরুদ্ধ গাজা উপত্যকায় পুলিশ প্রধান মাহমুদ সালেহকে হত্যা করেছে দখলদার ইসরায়েল। তার সঙ্গে প্রাণ হারিয়েছেন পুলিশের উপপ্রধানও। সংবাদ মাধ্যম আল জাজিরা জানিয়েছেন, মধ্যরাতে ইসরায়েলি যুদ্ধবিমান খান ইউনিসের আল মাওয়াসিতে কথিত মানবিক জোনে হামলা চালিয়েছে। সেখানে একটি তাঁবুতে ছিলেন মোহাম্মদ সালেহ। এতে মাহমুদ এবং তার সহযোগী অন্তত 11 জন নিহত হয়েছেন। গাজার স্বাস্থ্যকর্মীরা জানিয়েছেন, নিহতদের মধ্যে নারী ও শিশু রয়েছে। 2023 সালের 7 অক্টোবর ফিলিস্তিনের সশস্ত্র গোষ্ঠী হামাস এবং ইসরায়েলের মধ্যে তুমুল যুদ্ধ শুরু হয়। ইসরায়েলি বর্বরতায় গত 1.5 বছরে গাজায় 45,000-এরও বেশি ফিলিস্তিনের মৃত্যু হয়েছে। এছাড়া আহত হয়েছেন আরও 1,05,000-এরও বেশি মানুষ। হামাস ও ইসরায়েলের মধ্যে গত কয়েকদিন ধরে যুদ্ধবিরতির আলোচনা চলছে। এরই মধ্যে উপত্যকাটির পুলিশ প্রধানকে হত্যার ঘটনা ঘটল। দখলদার ইসরায়েল শুধুমাত্র হামাসের যোদ্ধাদের লক্ষ্য করার দাবি করলেও আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর দায়িত্বে থাকা পুলিশ পৌরসভার কর্মীদের ছাড়ছে না। এতে গাজার নিরাপত্তা ব্যবস্থা পুরোপুরি ভেঙে পড়েছে, যার ফলে সেখানে জাতিসংঘের পাঠানো ত্রাণ লুটপাটের ঘটনাও ঘটেছে। এদিকে ইউক্রেনের রাজধানী কিয়েভে ভয়াবহ ড্রোন হামলা চালিয়েছে রাশিয়া, নিহত 2। 2025 সালের প্রথম প্রহরে রাশিয়া কিয়েভের কেন্দ্রস্থলে বিমান হামলা চালিয়েছে। এতে 2 জন নিহত হয়েছেন। এই ঘটনায় মস্কোর বিরুদ্ধে তীব্র ক্ষোভ প্রকাশ করেছেন ইউক্রেনীয় কর্মকর্তারা। ইউক্রেনের প্রেসিডেন্ট ভলোদিমির জেলেনস্কি নববর্ষের বার্তায় যুদ্ধ শেষ করার প্রতিশ্রুতির কয়েক ঘন্টার মধ্যেই তার দেশের রাজধানীর কেন্দ্রে বিরল এই হামলার ঘটনা ঘটল। রাষ্ট্রীয় জরুরি পরিষেবা সংস্থা জানিয়েছে, হামলায় 2 জন নিহত এবং 6 জন আহত হয়েছেন এবং ধ্বংস অবশেষের নিচে 4 জনকে জীবিত উদ্ধার করা হয়েছে। স্থানীয় কর্মকর্তারা বলেছেন, ক্ষয়ক্ষতি মূলত ড্রোনের ধ্বংসাবশেষ থেকে হয়েছে, যা ইঙ্গিত করে যে ড্রোনগুলো মাঝপথেই আটকানো হয়েছিল। এছাড়া কিয়েভের পেচেরোভস্কি জেলায় হামলা চালানো হয়েছে বলে জানিয়েছে ইউক্রেনীয় কর্মকর্তারা। সেখানে প্রেসিডেন্ট প্রাসাদ এবং সরকারি কোয়ার্টার অবস্থিত আবাসিক ভবনগুলো আঘাতপ্রাপ্ত হয়েছে এবং ইউক্রেনের কেন্দ্রীয় ব্যাংক শহরের কেন্দ্রস্থলে তাদের একটি ভবন ক্ষতিগ্রস্ত হওয়ার কথা জানিয়েছেন। গত কয়েক সপ্তাহ ধরে রাশিয়ার প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিন কিয়েভের কেন্দ্রে হামলার হুমকি দিয়ে আসছিলেন। বলেছিলেন, সেই হামলা কবে হবে? মার্কিন সরবরাহকৃত অস্ত্র দিয়ে রাশিয়ার ভূখণ্ডে ইউক্রেনের হামলার জবাব হবে। জেলেনস্কির এই ড্রোন হামলার তীব্র নিন্দা জানিয়েছেন তিনি। টেলিগ্রামের এক পোস্টে বলেছেন, নববর্ষের রাতেও রাশিয়া কেবল ইউক্রেনকে আঘাত করার কথাই ভাবে। ইউক্রেনীয় বিমান বাহিনী জানিয়েছে, রাতভর ইউক্রেনের উপর মোট 111টি ড্রোন ছোড়া হয়েছে, যার মধ্যে 109টি প্রতিহত করা হয়েছে এবং ধ্বংস করা সম্ভব হয়েছে। গত 2 মাসে উভয় পক্ষই তাদের আকাশপথে আক্রমণ বাড়িয়েছে, যাতে যুদ্ধে আধিপত্য প্রতিষ্ঠা করা যায়। অন্যদিকে জানুয়ারির শেষ দিকে নবনির্বাচিত মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প ক্ষমতায় বসবেন। তিনি দাবি করেছেন, ক্ষমতা পাওয়ার কয়েক ঘন্টার মধ্যেই তিনি যুদ্ধরত 2 দেশের মধ্যে শান্তি চুক্তি করতে সক্ষম হবেন। তবে এই মন্তব্য কিয়েভের উদ্বেগ সৃষ্টি করেছে, কারণ এতে ইউক্রেনের পক্ষে মস্কোর পক্ষে থাকা শর্ত মেনে নিতে বাধ্য হতে পারে। এদিকে যুক্তরাষ্ট্রে পাঠানো হচ্ছে দক্ষিণ কোরিয়ার বিধ্বস্ত উড়োজাহাজ ব্ল্যাক বক্স। দক্ষিণ কোরিয়ার দক্ষিণ পশ্চিমাঞ্চলের মুয়ান আন্তর্জাতিক বিমানবন্দরে বিধ্বস্ত সেই উড়োজাহাজ থেকে ব্ল্যাক বক্স উদ্ধার করার কথা জানিয়েছেন দেশটির তদন্তকারীরা। এই কথা জানিয়ে তদন্ত কর্মকর্তারা বলেছেন, বিশ্লেষণের জন্য একটি ব্ল্যাক বক্স যুক্তরাষ্ট্রে পাঠানো হচ্ছে।
এর আগে বিমানবন্দরে অবতরণের সময় রানওয়েতে ছিটকে পড়ে 181 জন আরোহী নিয়ে বিধ্বস্ত হয় জেজু এয়ারের একটি উড়োজাহাজ। থাইল্যান্ডের রাজধানী ব্যাংকক থেকে এসে দক্ষিণ কোরিয়ার মুয়ান আন্তর্জাতিক বিমানবন্দরে বিধ্বস্ত হলে উড়োজাহাজটির 179 জন আরোহী নিহত হয়েছেন। এদিকে দেশটির বেসামরিক বিমান চলাচল বিষয়ক উপমন্ত্রী জো জং ওয়ান বলেছেন, ব্ল্যাক বক্সটি ক্ষতিগ্রস্ত হয় সেটিতে থাকা তথ্য উপাত্ত থেকে দেশে উদ্ধার করা সম্ভব নয়। এদিকে 2024 সালে 37,000 রুশ ড্রোন ধ্বংস করেছে ইউক্রেনীয় নৌবাহিনী। 2024 সালে 37,000-এরও বেশি রাশিয়ান ড্রোন ধ্বংস করেছে ইউক্রেনের নৌবাহিনী। নববর্ষের প্রথম দিন বুধবার এই তথ্য জানিয়েছেন নৌ ইউনিটটি। আজ 2রা জানুয়ারি বৃহস্পতিবার এক প্রতিবেদনে এই খবর দিয়েছে দ্য কিয়েভ ইন্ডিপেন্ডেন্ট। নৌবাহিনীর একটি ফেসবুক পোস্টে বলা হয়েছে, ধ্বংস করা ড্রোনের মধ্যে রয়েছে রাশিয়ান স্ট্রাইক জোন, অপারেশনাল এবং ট্যাকটিক্যাল অ্যান্ড এরিয়াল ভেহিকল এবং ফার্স্ট পারসন ভিউ ড্রোন, স্ট্রাইক ইউএভি এবং শাহেদ টাইপ অ্যাটাক ড্রোন। এই সময় ইউক্রেনের নৌবাহিনী রাশিয়ান 5টি জাহাজ এবং 458টি জলযান ধ্বংস করেছে। নৌবাহিনী জানিয়েছে, রাশিয়ার ইউএভি ক্ষয়ক্ষতির মধ্যে রয়েছে 35,770টি ধ্বংসকৃত এফপিডি ড্রোন এবং 1,140টি স্ট্রাইক ড্রোন। ইউক্রেনের কমান্ডার ইন চিফ আলেকজান্ডার সিউরস্কির মতে 2024 সালে রাশিয়ান বাহিনী উচ্চ ক্ষয়ক্ষতির সম্মুখীন হয়েছেন। গত বছর প্রায় 4,27,000 রুশ সৈন্য নিহত বা আহত হয়েছেন। 2022 সালে ফেব্রুয়ারি মাসে ইউক্রেনে পুরোদমে অভিযান শুরু করে রাশিয়া। এরপর থেকেই ইউক্রেনের জোরে সোরে ড্রোন উৎপাদন শুরু করে। তারা নৌবাহিনীর ড্রোন তৈরি করে থাকে। এদিকে মঙ্গলবার ইউক্রেনের সামরিক গোয়েন্দা সংস্থা দাবি করছে, কৃষ্ণ সাগরে একটি নৌ ড্রোন চালকবিহীন জনযান ব্যবহার করে রাশিয়ার একটি হেলিকপ্টার ধ্বংস করেছে তারা। এতে রাশিয়ার আরেকটি হেলিকপ্টারও ক্ষতিগ্রস্ত হয়েছে। ইউক্রেনের গোয়েন্দা সংস্থা জিইউআর সামাজিক যোগাযোগ মাধ্যম টেলিগ্রামের দেওয়া এক পোস্টে বলেন, গতকাল ক্রিমিয়ার পশ্চিম উপকূলে কেপ তারখান তুকের কাছে লড়াই চলার সময় ক্ষেপণাস্ত্রবাহী মাগুরা ভি5 সামুদ্রিক ড্রোন রাশিয়ার MI-8 হেলিকপ্টারকে আঘাত করে। এদিকে আল জাজিরা টিভি সম্প্রচার বন্ধ করল ফিলিস্তিনি কর্তৃপক্ষ। ফিলিস্তিনে কাতারের আল জাজিরা টিভি সম্প্রচার স্থগিত করেছে ফিলিস্তিনি কর্তৃপক্ষ। মূলত উস্কানিমূলক উপাদান এবং সম্প্রচারের অভিযোগে আন্তর্জাতিক এই টিভি সম্প্রচার সাময়িকভাবে স্থগিত করার দাবি করেছে তারা। যদিও ফিলিস্তিনের অবরুদ্ধ গাজা ভূখণ্ডে এই সিদ্ধান্ত কার্যকর হবে না, কারণ ফিলিস্তিনের অংশ হলেও ফিলিস্তিনি কর্তৃপক্ষ গাজা শাসন করে না। এক প্রতিবেদনে এই তথ্য জানিয়েছে বার্তা সংস্থা রয়টার্স। ফিলিস্তিনি বার্তা সংস্থা ওয়াফা বুধবারে বলেছে, কাতারের এই টিভি নেটওয়ার্কে উস্কানিমূলক উপাদান প্রচারের জন্য ফিলিস্তিনি কর্তৃপক্ষ সাময়িকভাবে আল জাজিরা টেলিভিশনের সম্প্রচার সহ ভূখণ্ডে তাদের কার্যক্রম বন্ধ করে দিয়েছে। বার্তা সংস্থা ওয়াফা এই বিষয়ে আরও বিস্তারিত কোনো তথ্য প্রকাশ করেনি, তবে সংস্থাটি বলছে, ফিলিস্তিনের কর্তৃপক্ষের সাংস্কৃতিক, স্বরাষ্ট্র ও যোগাযোগ মন্ত্রীরা যৌথভাবে আল জাজিরা বন্ধের এই সিদ্ধান্ত নিয়েছেন, কারণ তাদের দাবি কাতার ভিত্তিক এই চ্যানেলে সম্প্রচারের উপাদান প্রতারণামূলক এবং বিবাদকে বাড়িয়ে দিচ্ছে। এদিকে আল জাজিরা বন্ধের এই আদেশে বলা হয়েছে যে সিদ্ধান্তটি সাময়িক, কিন্তু অস্থায়ী। এই আদেশ কবে শেষ হবে সেই তারিখ নির্দিষ্ট করে বলা হয়নি। ফিলিস্তিনি কর্তৃপক্ষ অবশ্য গত সপ্তাহে ইসরায়েলি অধিকৃত পশ্চিম তীরে জেনিন ক্যাম্পে ফিলিস্তিনি নিরাপত্তা বাহিনী এবং সশস্ত্র যোদ্ধাদের মধ্যে সপ্তাহব্যাপী উত্তেজনার খবর কভারেজের জন্য আল জাজিরা সমালোচনা করেছিলেন। এক বিবৃতিতে বলা হয়েছে, আল জাজিরা বুধবারের এই সিদ্ধান্তকে অধিকৃত অঞ্চলে চলমান ঘটনার রিপোর্ট করা থেকে নিরুৎসাহিত করার জন্য একটি প্রচেষ্টা বলে নিন্দা করেছেন। এছাড়া ফিলিস্তিনি কর্তৃপক্ষের এই সিদ্ধান্ত প্রত্যাহার করার জন্য এবং পশ্চিম তীরের সাংবাদিকদের ভীতি ছাড়াই স্বাধীনভাবে রিপোর্ট করার সুযোগ দেওয়ার আহ্বান জানিয়েছে আল জাজিরা।